ধরুন 2023 সালের 24 এপ্রিল তৎকালীন শেখ হাসিনা সরকার মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি না করে আওয়ামী লীগের কোনো পোড় খাওয়া রাজনীতিককে রাষ্ট্রপতি করেছেন। যেমন ধরেন যে আব্দুল হামিদ, ওবায়দুল কাদের এরকম কাউকে করেছেন, বা আওয়ামী লীগের বর্ষিয়ান বা পোড় খাওয়া কোনো রাজনীতিককে রাষ্ট্রপতি করেছেন। তাহলে অভ্যুত্থানের সময় একজন পোড় খাওয়া পলিটিশিয়ান কিংবা অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একজন পোড় খাওয়া রাজনীতিক যখন রাষ্ট্রপতি থাকতেন তখন তার ভূমিকা কেমন থাকতো, কিংবা এই যে রাজনৈতিক যে নেগোসিয়েশন হয়েছে একজন রাষ্ট্রপতি হিসাবে তিনি কতটা প্রভাব রাখতে পারেন। অনেকেই বলে থাকেন যে এই যে সর্বশেষ যে রাষ্ট্রপতি ছিলেন এটা আওয়ামী লীগের একটা ভুল সিদ্ধান্ত ছিল, ভুল বাছাই ছিল। এই জায়গায় যদি আওয়ামী লীগ একজন পোড় খাওয়া রাজনীতিককে রাষ্ট্রপতি করতেন, আওয়ামী লীগ পতনের পরেও অন্তত রাষ্ট্রপতির জায়গা থেকে কিছুটা সুফল পেতেন, এটা অনেকেই মনে করেন। বা সুফল না পেলেও বা রাষ্ট্রপতি দেশটাকে একটা ভালো পুনর্গঠনের দিকে নিয়ে যেতে পারতেন এবং সেই জায়গায় ভূমিকা রাখতে পারতেন। এটা আওয়ামী লীগের একটা খারাপ সিদ্ধান্ত এবং খারাপ সিদ্ধান্তের ফল তারা পেয়েছে। বিএনপিও একজন রাজনীতির বাইরের মানুষকে রাষ্ট্রপতি করেছিল, করে বিএনপি ক্ষমতা ছাড়ার পর 1-11 দেখেছে এবং সেনা শাসন দেখেছে। ঠিক আওয়ামী লীগেরও সেই ভুল সিদ্ধান্তের পরে আমরা একটা প্রচ্ছন্ন সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার বিগত কিছুদিন আগে দেখেছি। আর বাংলাদেশ এর আগে বিএনপি সরকারের পর ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট থাকার সময়ে আরেকটি সেনা শাসন দেখেছে 2007 সাল থেকে। যদিও এটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল বা ইন্টারিম না, তত্ত্বাবধায়ক সরকার ছিল 2 বছরের, তবে সেনা সমর্থিত। ঠিক সেই ভুল থেকে এবার শিক্ষা নিচ্ছে বিএনপি এবার কোনো অরাজনৈতিক ব্যক্তিত্বকে, সাবেক কোনো আমলাকে রাষ্ট্রপতি করবে না। এই মোহাম্মদ শাহাবুদ্দিন যখন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করবেন এর আগেই আলোচনা উঠেছে বিএনপি একজন আমলাকে রাষ্ট্রপতি করতে যাচ্ছে, যিনি 13 বছরের অবসর ভেঙে এবার মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন। এরপরে আমরা আরো বেশ কয়েকজন সাবেক আমলার নাম শুনলাম। তবে বিএনপি স্পষ্টত এখন রেড লাইন দিয়ে দিয়েছে তারা রাজনীতির বাইরে কাউকে রাষ্ট্রপতি করবে না। তাহলে বিএনপি কাকে রাষ্ট্রপতি করছে? অর্থাৎ বিএনপি এখন কনফার্ম তারা নাসিমুল গনি, মাহবুবুল্লাহ, যাদেরকে আব্দুল সাত্তার, যাদেরকে নিয়ে আলাপ হচ্ছে, কেউ যারা এদেরকে নিয়ে আলাপ তুলেছেন, বিএনপি সেখানে রেড লাইন টেনে দিয়েছেন। বিএনপির কাছে এখন মোটামুটি একটা তালিকা আছে বলা যায়, যাদের থেকে একজনকে রাষ্ট্রপতি হিসাবে বাছাই করবে। সেই তালিকায় কারা আছেন এই নিয়ে একটা রিপোর্টও হয়েছে এবং বিএনপির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও এই হাই প্রোফাইলদের তালিকাটা যাচাই বাছাই করছেন। এখানে বেশ কিছু জিনিস দেখা হচ্ছে, অন্তত 3টা জিনিস: সাংগঠনিক অবস্থা, পড়াশোনা এবং ফ্যাসিবাদী আমলে তাদের ভূমিকা, এইসব বিষয়গুলো দেখা হচ্ছে আর কি। তো এর মধ্যে যে কয়েকজনের তালিকা হাতে আছে, এই তালিকার সবাই মোটামুটি এগুলোতে সবগুলোতেই পাস মার্ক পাবেন। পড়াশোনা বলেন, সাংগঠনিক কার্যক্রমের দক্ষতা বলেন, কিংবা ফ্যাসিবাদী আমলে ভূমিকা বলেন, সবকিছুতেই এই লোকগুলো পাস মার্ক পাবেন। সর্বশেষ একজন সাংবাদিক আমিন আল রশিদ, তিনি সম্ভবত এখন চ্যানেল 1-এ কাজ করেন, তিনি বলেছেন রাষ্ট্রপতি হচ্ছেন একজন নারী এবং তিনি এও বলেছেন তার নামের সঙ্গে মিল আছে, আ দিয়া শুরু, এরকম। এরপরে অনেকেই অনেক ধরনের নাম সাজেস্ট করছেন। তিনি আসলে কাকে ইঙ্গিত করেছেন? বিএনপি কি আদৌ কোনো নারীকে রাষ্ট্রপতি করবেন কিনা, বা বিএনপির যদি আপনি সর্বোচ্চ পর্যায়ে বা বিএনপির শীর্ষ নেতৃত্বে দেখেন, নারী হিসাবে শুধুমাত্র একজনই আছেন, সেলিমা রহমান, তার কথা শোনা যাচ্ছে। তবে আমি মনে করি না বিএনপি এই সময়ে ওই রকম নারী যিনি আসলে খালেদা জিয়া, বেগম জিয়ার মতো ক্যালিভার রাখেন, সেই রকম রাজনীতিক এখন বিএনপির মধ্যে আছে, বা মির্জা ফখরুল বলেন বা অন্যান্য বর্ষিয়ান রাজনীতিকদের মতো ক্যালিভার বহন করেন ওই রকম নারী নেতৃত্ব বা ওই রকম নারী নেত্রী কেউ একজন বিএনপিতে এখন আছেন যাকে বিএনপি রাষ্ট্রপতি করতে পারে, এরকম অন্তত আমি দেখতেছি না। অর্থাৎ বিএনপি যাদেরকে রাষ্ট্রপতি করবে না তারা সাবেক আমলা কাউকে বিএনপি রাষ্ট্রপতি করবে না, এটা স্পষ্টত বিএনপি রাজনীতির কাউকেই রাষ্ট্রপতি করবেন। এবং নারীদের থেকেও বিএনপি সম্ভবত এবার কোনো নারী নেত্রীকে রাষ্ট্রপতি পদের জন্য বাছাই করবে না, এটাও আমি মোটামুটি দেখতে পাচ্ছি, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। তবে বিএনপি যে সাবেক কোনো আমলাকে বা অরাজনৈতিক ব্যক্তিত্বকে যে রাষ্ট্রপতি করবে না, এটা মোটামুটি বিএনপি ইঙ্গিত দিয়েছে। বিএনপির একটি সূত্র যেটা জানিয়েছে যে 1-11 সময় তৎকালীন রাষ্ট্রপতি
অধ্যাপক ইয়াজউদ্দিন অরাজনৈতিক ব্যক্তি হওয়ায় রাজনৈতিক সংকট দৃঢ়ভাবে মোকাবেলা করতে পারেননি, যেমনটা পারেননি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মূল্যায়ন দলের ভেতরে রয়েছে। ভবিষ্যতে সম্ভাব্য যে কোনো সংকট বিবেচনায় রেখে এবার রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন কাউকে রাষ্ট্রপতি হিসাবে চায় দলটি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কে দেওয়া হয়েছে বলে সূত্রটি জানায়। এখন কথা হলো বিএনপি কাকে রাষ্ট্রপতি করতেছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক যুগ্ম মহাসচিব বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলা ট্রিবিউনের একটা রিপোর্ট থেকে আমি এই তথ্যগুলো দিচ্ছি, সেখানে বলা হচ্ছে এবার রাষ্ট্রপতি পদে বিএনপি একজন ক্যারিয়ার সম্পন্ন রাজনীতিককে দেখতে চায়। খুবই গুরুত্বপূর্ণ, একজন যুগ্ম মহাসচিব বলছেন। বিএনপির যুগ্ম মহাসচিব পদে কারা আছেন আপনারা নিশ্চিতভাবে জানেন। তাদের একজন বলছেন যে একজন ক্যারিয়ার সম্পন্ন রাজনীতি ক্যারিয়ার সম্পন্ন বা ক্যারিয়ার সম্পন্ন রাজনীতিবিদকে বিএনপি দেখতে চাচ্ছে। বিএনপির ক্যারিয়ার কাদের আছে, রাজনীতির ক্যারিয়ার কাদের আছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবার আগে যে নামটা আসে। খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি এবং যাকে বিএনপি এই সরকারের আমলে কোনো পদ দেননি, যিনি আগে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, তারপরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং লন্ডনে পড়াশোনা করেছেন, যার পড়াশোনা বলেন, সাংগঠনিক দক্ষতা বলেন, সব দিকেই ভালো ক্যালিবার রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিক হিসাবে এবং বিএনপির সবচেয়ে ক্রাইসিস সময়ের মহাসচিব হিসাবে তিনি যেভাবে দলের বর্তমান চেয়ারম্যানের অনুপস্থিতিতে বলতে ফিজিক্যাল অনুপস্থিতিতে এবং বেগম জিয়া যখন কারাগারে ছিলেন সেই সময় বিএনপির প্রধান ফেস হিসাবে যিনি বিএনপিকে আগলে রেখেছেন, পাশাপাশি এবং দলকে আন্দোলনের মাঠে রেখেছেন এবং ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় তীব্রভাবে অবতীর্ণ হয়ে তার সর্বোচ্চ দিয়ে গেছেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন, নানান কিছু করেছেন, কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে ওঠেনি সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বা এই রকম নেতা আসলে আপনি কোথায় পাবেন? তারপরে যার নাম শোনা যাচ্ছে আব্দুল মঈন খান, ডক্টর আব্দুল মঈন খান, যিনি একজন অধ্যাপক এবং শিক্ষা দীক্ষায় বলেন আগের বিএনপির শাসনামলগুলোতে যিনি বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ যার নাম রয়েছে তিনি হলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হিসেবে এই দায়িত্ব পেয়েছেন, তার নামও শোনা যাচ্ছে। এর বাইরে আমি আরেকজনের নাম বলতে চাই, তিনি হলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই 5 জন থেকে একজন রাষ্ট্রপতি হবেন, এটা আপনি মোটামুটি লিখতে পারেন। এখন আপনি আমাকে যদি বলেন এটাকে একটু ছোট করে দেন, তাহলে আমি 3 জনের নাম বলবো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাফিজউদ্দিন আহমেদ এবং খন্দকার মোশাররফ হোসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভেতরে বিএনপির এখন যে সাংগঠনিক কাঠামো, এটার মধ্যে মোটামুটি বলা যায় যে এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তৈরি করা কাঠামো এবং তিনি যেভাবে চেয়েছেন সেই কাঠামোতেই এখন আছে। এবং এই যে মন্ত্রণালয় বিএনপি সরকার তৈরি করেছে বা যে একটা মন্ত্রী পরিষদ তৈরি করেছে, এখানেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খুব ভালো প্রভাব রয়েছে এবং বাছাইয়ের ক্ষেত্রে তিনি দলের প্রধানকে সহায়তা বলেন বা আইডিয়া দেওয়া বলেন বা পরামর্শ দেওয়া বলেন, সবকিছুই তিনি দিয়েছেন এবং তার অনেকগুলো ইমপ্লিমেন্ট হয়েছে এবং দলের প্রধানের সঙ্গে তার সম্পর্ক খুবই দুর্দান্ত। যদি বলেন এক কথায় তার সুবর্ণ সুযোগ রয়েছে এবং সম্ভাবনা রয়েছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ইসলামীর তীব্র সমালোচক হিসাবেও নিজেকে উপস্থাপিত করেছেন। এখন রাষ্ট্রপতি হতে হয় সব দলের, সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে তিনি জামাতকে কিছুদিন আগেও গণতন্ত্রে বিশ্বাস না করা একটি দল হিসেবে আখ্যা দিয়েছেন, তিনি বলেছেন জামাত একটি রেজিমেন্টেড ফোর্স, সেই জায়গা থেকে জামাত তো পরামর্শ নেওয়া হবে কিনা আমি জানি না, তবে রাষ্ট্রপতি করার ক্ষেত্রে জামাতকে খুশি করার একটা প্রয়াস বিএনপি চালাবে। সেই জায়গা থেকে আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একমাত্র পয়েন্ট যেটার কারণে হয়তোবা তাকে রাষ্ট্রপতি নাও করা হতে পারে, এর বাইরে সব প্যারামিটারে এগিয়ে হচ্ছেন তিনি। দ্বিতীয়ত আমি যাকে এগিয়ে রাখবো তিনি হলেন বর্তমান যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন তিনি মোটামুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে নিজের দক্ষতা দেখিয়েছেন এবং তিনি মোটামুটি সব দলের মন জয় করেছেন এবং আস্থা অর্জন করেছেন এবং জামাতে ইসলামীও বেশ কয়েকবার বলেছেন মাননীয় স্পিকার আপনি খুব ভালো করছেন এবং সময় বন্টন খুব আহামরি কিছু ঘটেনি।
বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার পর অনেকেই ভেবেছিল জামাত প্রায় প্রতিদিনই ওয়াকআউট করবে। আমরা এখন পর্যন্ত সংসদে সম্ভবত 3 থেকে 4 বার ওয়াকআউট দেখেছি, সেটা মাত্র 2টা স্পিকারের ভালো ভূমিকার কারণে, এবং স্পিকার সবার ক্ষেত্রে মোটামুটি নিরপেক্ষ থেকেছেন। মন্ত্রী বলেন, এমপি বলেন, প্রভাবশালী এমপি বলেন, সবার ক্ষেত্রেই তিনি নিরপেক্ষ ছিলেন। এরপরে যিনি থাকবেন তিনি হলেন খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি তাকে কোনো পদ দেয়নি, এটাই একমাত্র বড় ক্লু যে হচ্ছে তিনি রাষ্ট্রপতি হওয়ার পথে রয়েছেন। এবং যখন হচ্ছে মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে তখন এরকম আমি শুনতে পেলাম যে খন্দকার মোশাররফ হোসেনকে কোনো পদ দেওয়া হচ্ছে না, বিকজ অফ প্রেসিডেন্ট, তাকে প্রেসিডেন্ট করা হবে, এই জন্য হচ্ছে তাকে কোনো পদ দেওয়া হয়নি। সেটা হয়তো বা আমরা দেখতে পারি। এর বাইরে আব্দুল মঈন খান, তার ভালো সম্ভাবনা রয়েছে। অনেকেই বলে থাকেন বিএনপিতে তার খুব স্ট্রং কোরাম নেই, তার সিন্ডিকেট নেই। আমরা দেখেছি জনাব তারেক রহমান কিভাবে লোক বাছাই করছেন, কিভাবে চমক দেখাচ্ছেন, সেই চমকের জায়গা থেকে আব্দুল মঈন খান হওয়ার খুবই সম্ভাবনা আছে। নজরুল ইসলাম খান, যাকে আমি একজন রাজনৈতিক পোয়েট হিসাবে চিনি, পোয়েট হিসাবে দেখি, তিনি দলের ভেতরে কাজ করেন। নির্বাচনের সময় তাকে আসনে প্রার্থী করার জন্য বলা হয়েছিল, তিনি স্বেচ্ছায় দলের নির্বাচনী প্রধান হিসাবে কাজ করেছেন, কোনো জায়গায় এমপি হওয়ার খায়েশও দেখাননি। সেই নজরুল ইসলাম খানও পেতে পারেন একটা রিওয়ার্ড হিসাবে, এবং তিনি একজন স্বচ্ছ রাজনীতিক হিসাবে পরিচিত এবং মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য। আমি মনে করি 1 নম্বরে থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, 2 নম্বরে মেজর হাফিজউদ্দিন আহমেদ, 3 নম্বরে যিনি থাকবেন তিনি হলেন খন্দকার মোশাররফ হোসেন। আশা করি এই 3 জন থেকেই একজন রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনৈতিক অঙ্গনে একের পর এক সন্দেহজনক ঘটনা ঘটেই যাচ্ছে। আলাদাভাবে এইসব ঘটনা দেখলে মনে হতে পারে সাধারণ রাজনৈতিক ঘটনা, কিন্তু আপনি সবগুলাকে একটা সূত্রে গাঁথেন, দেখবেন ভেসে উঠবে বিপদজনক চিত্র। জামায়াতের সাদা শকুন শফিক গত পরশু বলেছে আন্দোলনের ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। এই ডায়লগটা পরিচিত মনে হচ্ছে না? তার এই উক্তি 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের কথা মনে করিয়ে দেয়। শফিকের এই উক্তি আপনারা কিভাবে নিচ্ছেন জানি না, তবে এই কথা অনেক তাৎপর্যপূর্ণ। রাজাকারের বাচ্চা শফিক বঙ্গবন্ধু সাজতে চায়, জাতির পিতা হবার শখ জেগেছে। আবার অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির প্রধান নেতা জামায়াতের পদবালক নাহিদ ইসলাম বলেছে তারা আর বিএনপি সরকারকে কোনোভাবে সহযোগিতা করতে পারছে না। খুব শীঘ্রই ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে। আমার একটা প্রশ্ন, এই কর্মসূচি কিসের? আন্দোলনটা যে তারা করবে এটাই বা কিসের আন্দোলন? আপনারা হয়তো এগুলাকে কেবল রাজপথের ফাঁকা আওয়াজ, রাজনৈতিক হুঙ্কার কিংবা রাজনৈতিক বক্তব্য মনে করতে পারেন, কিন্তু একটু গভীরে খেয়াল করেন, বুঝবেন এগুলা জামাত এনসিপির আন্তর্জাতিক চক্রান্তের চূড়ান্ত প্রস্তুতি। রাজাকারদের এই অবস্থানকে ভেতর থেকে শক্তি যোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, নয়তো এই রাজাকারের বাচ্চারা এত হুঙ্কার দেওয়ার সাহস পেত না। পুরো প্রেক্ষাপটের পেছনে সব থেকে বড় জ্বালানি যোগাচ্ছে 2টো ঘটনা, যার একটি এখন সবার সামনে উন্মুক্ত আর অন্যটি আড়ালে রেখে কাজ চালানো হলেও এখন বিভিন্ন প্রশাসনিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। প্রথম ঘটনা, 30 তারিখ বাংলাদেশ সফরে আসছেন সার্জিও গোর। রাজনৈতিক অঙ্গনে যারা নজর রাখেন, রাজনীতি বুঝেন, তাদের কাছে তার পরিচয় অজানা নয়। ট্রাম্প প্রশাসন যখন কোনো সংবেদনশীল ইস্যুতে প্রচলিত মধ্যবর্তী স্তর বা আমলাতন্ত্রকে এড়িয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত নিতে চায়, ঠিক তখন তারা সার্জিও গোরের মতো বিশ্বস্ত এবং প্রভাবশালী প্রতিনিধিদের মাঠে নামায়। সোজা কথায়, যেখানে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন এবং সরাসরি হোয়াইট হাউসের উচ্চ পর্যায়ের সাথে সমন্বয় করতে হয়, সেখানেই সার্জিও গোরের উপস্থিতি এবং তার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সফরে এসে বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং কূটনৈতিক বৈঠকের পাশাপাশি সার্জিও গোর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে সার্জিও গোরের কাজটা কি চিন্তা করে দেখুন তো। আমেরিকার মতো একটি আন্তর্জাতিক পরাশক্তি
যাদের নিজস্ব স্যাটেলাইট আছে, বিশাল গোয়েন্দা নেটওয়ার্ক আছে, বিশাল তথ্য ভান্ডার আছে, যাদের গোয়েন্দা সংস্থা কয়েকটা লেয়ারে বিভক্ত, তাদের কি রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের তথ্য জানতে সেখানে তাদের কোনো কূটনৈতিককে উপস্থিত হয়ে পরিদর্শন করার কোনো প্রয়োজন আছে? সহজ উত্তর না। সব ধরনের তথ্য তাদের কাছে অলরেডি আছে। তাহলে এই সফরের আসল উদ্দেশ্য কি, কিংবা রোহিঙ্গা ক্যাম্পেই বা সার্জিও গোরের পরিদর্শনের উদ্দেশ্য আসলে কি? গোয়েন্দা তথ্য বলতেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 30,000 সশস্ত্র যোদ্ধা প্রস্তুত রাখা হয়েছে। তাদের বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি সরবরাহ করা হয়েছে অত্যন্ত উন্নত মানের যুদ্ধ সরঞ্জাম। শুধুমাত্র তাই না, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে AK-47 এর মতো মরণঘাতী অস্ত্র, এটা নাকি সাধারণ অস্ত্র। তার মানে বুঝে নিতে হবে রোহিঙ্গাদের কাছে AK-47 এর থেকেও মরণঘাতী অস্ত্র মজুদ আছে। এগুলা কারা দিয়েছে প্রশ্ন থেকে যায়। তবে এখানে একটা বিষয় রহস্যময়, রোহিঙ্গাদের পুরো সশস্ত্র কাঠামো শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বলয়ে নাই, এর সঙ্গে তুরস্ক, পাকিস্তান এবং আরো অন্যান্য বলয় যুক্ত আছে। বিভিন্ন সূত্র মারফতে জানা যায় এখানে চীনেরও একটা বলয় আছে। একটা জগা খিচুড়ি অবস্থা। তবে সিংহভাগ নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকূলে আছে। চলেন সবকিছুর ডট মেলাই, তাহলে স্পষ্ট বুঝবেন খেলাটা আসলে কি হচ্ছে। কিছুদিন আগে তারেক রহমান চীন সফর করে আসলেন, তার ঠিক কদিন পর বাংলাদেশের মহামান্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্ক সফর করে আসলেন। আর এর কিছুদিন যেতে না যেতেই জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা সেনাপ্রধানের বিরুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। এই ঘটনাগুলোকে অনেকেই একই সূত্রে গাঁথার চেষ্টা করছেন। এমনকি কেউ কেউ রাষ্ট্রপতির পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন না। কিন্তু কেন, কারণটা কি? ওয়াকার তো জামায়াতীদের প্রিয় মানুষ, তাই না? 5 আগস্টের পর আপনারা দেখেছেন না? এগুলার সহজ ব্যাখ্যা একটাই, সেনাপ্রধানের তুরস্ক সফরে প্রতিরক্ষা সহযোগিতা, সম্ভাব্য অস্ত্র কারখানা স্থাপন এবং রোহিঙ্গা ইস্যুতে সেনাবাহিনীর সাথে তুরস্কের অতিরিক্ত ঘনিষ্ঠতা তৈরি হওয়া। আর এই চীন তুরস্কের সাথে অতিরিক্ত মাখামাখি মার্কিনীদের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ। মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট দেখতে পাচ্ছে বাংলাদেশের ক্ষমতার কাঠামোর ভেতরে এমন কিছু প্রক্রিয়া চলছে যেগুলা তাদের পছন্দ হচ্ছে না। ঠিক এ কারণেই মার্কিনীরা বসে না থেকে বিকল্প কৌশল হাতে নিয়েছে। জামায়াত, এনসিপি এবং তাদের দোকানগুলা যে আছে, এরা সবাই মিলে সেনাপ্রধান ওয়াকার বিরোধী কঠোর অবস্থান আসলে মার্কিনীদের সেই বিকল্প পরিকল্পনার একটা বিশেষ অংশ। এবার দ্বিতীয় ঘটনায় আসেন। এই খবরটা অত্যন্ত গোপন রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয় নাই। আজ থেকে মাত্র 2 দিন পূর্বে নীরবে বাংলাদেশে এসে ঢাকার একটি 5 স্টার হোটেল অবস্থান করছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সাবেক অপারেশন প্রধান জেরাল্ড হ্যামিল্টন। নাম শুনেছেন? জেরাল্ড হ্যামিল্টন কে চেনেন কেউ? তিনি কোনো সাধারণ কর্মকর্তা না। দক্ষিণ এশিয়ায় দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে কাজ করার বিস্তর অভিজ্ঞতা রয়েছে এই কর্মকর্তার। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থা, প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন নেটওয়ার্ক, যোগাযোগ ব্যবস্থা এবং প্রভাবশালী সন্ত্রাসী সংগঠন এবং রাজনৈতিক গোষ্ঠী সম্পর্কে তার বিস্তর জ্ঞান রয়েছে। বর্তমান CIA কিংবা মার্কিন কর্মকর্তাদের কাছে প্রচুর আধুনিক ডেটা কিংবা নথি থাকলেও মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব সবসময় আলাদা। আর সে কারণেই সাবেক হওয়া সত্ত্বেও জেরাল্ড হ্যামিল্টনের মতো চতুর কর্মকর্তাকে মাঠে নামিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন। তার বাংলাদেশ সফরের উদ্দেশ্য পরিষ্কার, মাঠ পর্যায়ের পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করা, পুরনো এবং নতুন গোয়েন্দা তথ্য যাচাই করা এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া। সার্জিও গোর ঢাকা পৌঁছে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে যাতে সঠিক এবং দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করতে পারেন, সেটা নিশ্চিত করাই মূলত হ্যামিল্টনের মূল কাজ। আর ঠিক এ কারণেই তিনি ঢাকা সফরে এসেছেন, ঢাকায় অবস্থান করছেন। আরো একটি গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর তথ্য রয়েছে। জেরাল্ড হ্যামিল্টন 1990-এর দশক থেকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন ছায়াযুদ্ধে কাজ করেছেন। আর সে কারণেই এই অঞ্চলের পুরনো জঙ্গি এবং সশস্ত্র নেটওয়ার্ক সম্পর্কে সকল তথ্য তার নখদর্পণে। 2005 সালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যখন সারা দেশে এক যুগে 63 জেলায় সিরিজ বোমা হামলা হয়েছিল। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীন সফরে ছিলেন, মনে পড়ে? ঠিক সেই একই সময়ে CIA এর দক্ষিণ এশিয়া অপারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এই জেরাল্ড হ্যামিল্টন। অতীতে সক্রিয় থাকা যেসব জঙ্গি কিংবা চরমপন্থী নেটওয়ার্ক নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল আওয়ামী লীগের শাসনামলে, সেগুলাকে আবার নতুন
নতুন করে নতুন সমীকরণে সক্রিয় করার কাজ চলছে কিনা সেই বিষয়ে হ্যামিল্টন খুব ভালোভাবেই অবগত। আর এই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ঢাকায় ঘটে যাওয়া কিছু ঘটনাকে সাধারণ অপরাধ বলে মনে করার কোনো কারণ নাই। মতিঝিল মেট্রো রেলের নিচে বোমা উদ্ধারের ঘটনা, এটা প্রতীকী বার্তা। এমনকি উত্তরায় বোমা বিস্ফোরণের ঘটনাও একই রাজনৈতিক এবং সামরিক বার্তার অংশ হতে পারে। এই ঘটনাগুলোর মাধ্যমে সরকার এবং নিরাপত্তা বাহিনীকে বোঝানো হচ্ছে পরিস্থিতি যে কোনো সময় হাতের নাগালে চলে যেতে পারে। সো মার্কিন স্বার্থ রক্ষা করো, জলদি করো, দ্রুত করো। সবচেয়ে সন্দেহজনক বিষয় হলো বিএনপি সরকারের বর্তমান অবস্থান। স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন, সিআইএ এর শীর্ষ কর্মকর্তা জেরাল্ড হ্যামিল্টন ঢাকায় অবস্থান করছে এই সম্পর্কে সবকিছু জানেন, কিন্তু প্রকাশ্যে স্বীকার করতে পারছেন না। কিন্তু কেন স্বীকার করছেন না? কারণ বিষয়টি প্রকাশ্যে স্বীকার করলে দেশে রাজনৈতিক এবং প্রশাসনিক জটিলতা সৃষ্টি হবে। বর্তমানের পরিস্থিতি বোঝার জন্য একটা উদাহরণ দেই। ধরেন একটি পরিবারের ক্ষমতার প্রধান কোনো অন্যায় কিংবা অনুপ্রবেশ নিজ চোখে দেখছেন, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে কিংবা ভয়ে না দেখার ভান করছেন এবং অস্বীকার করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বর্তমান অবস্থা ঠিক একই রকম। তাহলে এই পুরো রাজনৈতিক সমীকরণের শেষ পরিণতি কি? সব বিশ্লেষণ যদি একটি জায়গায় এনে দাঁড় করানো হয় তবে একটা বিষয় পরিষ্কার, তারেক রহমানের কপালে বিরাট শনির দশা ধেয়ে ধেয়ে আসছে। তারেক রহমান চীনমুখী নীতি নিয়েছিলেন এবং এককভাবে দেশে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন জামায়াত, এনসিপি সহ জামায়াতের যে দোকানগুলো আছে সেগুলোকে সামনে এনে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করবে, তাতে করে বিএনপির একক রাজত্ব কায়েম করার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। এমনকি বিএনপি মাইনকার চিপায় পড়ে যাবে, অলরেডি গেছে। আমেরিকা এবং জামায়াত এনসিপির এই যৌথ চাল যদি পুরোপুরি বাংলাদেশে সফল হয় তবে বাংলাদেশে তারেক রহমানের রাজনৈতিক কবর রচনা হবে, বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে, অর্থাৎ তারেক রহমানের চ্যাপ্টার বাংলাদেশের রাজনীতি থেকে ক্লোজড হয়ে যাবে। রাজনীতির ময়দানে যা দেখা যায় তার চেয়েও বহুগুণ খেলা চলে পর্দার আড়ালে। জামায়াত ও এনসিপির হুঙ্কার, সার্জিও গুর এবং সিআইএ কর্মকর্তা জেরাল্ড হ্যামিল্টনের ঢাকা সফর, রোহিঙ্গা ক্যাম্পের 30,000 সশস্ত্র ক্যাডার এবং ঢাকার 2 জায়গায় বিস্ফোরণ, এগুলা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, সবকিছুই মেটিকুলাস পরিকল্পনার দ্বিতীয় পার্টের অংশ। আগামী দিনগুলোতে বাংলাদেশের ক্ষমতা এবং রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নির্ভর করবে এই চালগুলার সঠিক বাস্তবায়নের উপর। তারেক ভাইয়া, টাটা বাই বাই, টাটা বাই বাই, আপনার সময় শেষ, ভালো থাকবেন প্রিয়